উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে সকাল থেকে কিন্তু বেশ কিছু উত্তেজনা খবর সামনে আসছে। কোথাও বিরোধীদের আক্রান্ত হচ্ছেন তারা, বিজেপি কর্মী নেতা কর্মীদের মারধর করা হচ্ছে এবং কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারা লাঠিচার্জ করছেন ভোটারদের। আমি প্রীতমদার কাছে আসবো। বলছিলেন বাংলায় সন্ত্রাস হয় এবং সেখানে শাসক দলকে কাঠগড়া তোলা হচ্ছে, তবে এটা কি হচ্ছে যেখানে উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে ভোটারদের? আরে কেন্দ্রীয় বাহিনীর কাজই হচ্ছে যারা হারমাদ এবং তাদেরকে এসে যেন বুথের চারপাশে গন্ডগোল করতে না পারে সেটা করা। দেখবেন গিয়ে হয়তো খবর নিন যে বুথের যে 200 মিটারের মধ্যে ঢুকে পড়েছিল, ভোট করতে দিচ্ছিল, ভোট জ্যাম করেছে, তাই হয়তো করেছে। সেটা তো এখনো সামনে আসেনি, লাঠিচার্জ সেটা কি আপনারা সামনে আর আসেনি? আপনি কি করে বলছেন? আপনি কি করে বলছেন? তার কারণ হচ্ছে না কি করে বলছেন? আপনি কি করে বলছেন যে লাঠিচার্জটা করতে অন্যায় করেছে? আপনি কি করে বলছেন? তার কারণ হচ্ছে আপনি বলে দিচ্ছেন, আপনি বলে দিচ্ছেন। মুশকিল আজকে ভোটার না ওখানে হারমাদ সেটা আপনি কনফার্ম করতে পারেননি। তাহলে যাই হোক, সেটা বড় কথা। বড় হচ্ছে যে আজকে হচ্ছে এই যে পরিস্থিতি, এইটাই বারবার বলছি, এই যে চিত্রটা ইন্ডিজোটের মূল পার্টনার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেটা সামনে করছে, তার পেছনে আছে সিপিএম আর কংগ্রেস। এদের এই প্যাসিভ আন্ডারস্ট্যান্ডিংটা মানুষকে বুঝতে হবে। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে তো তৃণমূল ওখানে আমরা জিতবো, সেই জন্য তৃণমূল ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মানুষ আটকানোর চেষ্টা করছে, মানুষকে আটকানোর চেষ্টা করছে। এটা মানুষ আটকাতে পারবে না। মানুষ জেগেছে, মানুষ আটকানোর চেষ্টা করছে। মমতা দেখতে পাবে 14 তারিখ জায়গা আমরা জিততে চলেছি। এই জন্য আজকে এই সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে, সন্ত্রাস তৈরি করছে গতকাল থেকে। সেখানে কোথাও বাদ নেই, কোনো জায়গা বাদ নেই, যেখানে গুলি করছে, কোথায় বোম করছে। কেন্দ্রীয় বাহিনী তো নিরাপত্তা দিতে আসে, তারা লাঠিচার্জ করবে? আমি আপনাকে বারবার বললাম, কেন্দ্রীয় বাহিনী যখন লাঠিচার্জ করে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। নিশ্চয়ই ওই 200 মিটারের মধ্যে হারমাদ বাহিনী ঢুকে পড়েছে, বুথ জ্যাম করেছে, বলার পরেও সরেনি, তারপর তারা অ্যাকশন নিয়েছে। এই তো দরকার। আমরা তো চাই সব জায়গায় এই অ্যাকশনটা হোক, যেখানে যেই রিঅ্যাকশন হবে তার রিঅ্যাকশন হবে। সেই অ্যাকশনটা কিন্তু 26 জনকে আটক করা হচ্ছে, সেটাও অ্যাকশন। আমি তো না করলাম না যে, কিন্তু কালকে এই প্রত্যেকটা জায়গায় পেনিট্রেশন করে প্রত্যেকটা জায়গায় রুট মার্চ কেন করা হলো না? কেন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বসিয়ে রাখলো? কেন বসিয়ে রাখলো? এই জেনারেল, আমরা তো তোমাদের ক্যামেরাতে বারবার বলছি, জেনারেল অবজারভার পুলিশ অবজারভার কি করছিল? ওই ইলেকশন কমিশন জেনারেল অবজারভার পুলিশ অবজারভার কি করছিল? আমরা আপনাদের ইলেকশন কমিশনের আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে বারবার বলছি, জেনারেল অবজারভার পুলিশ অবজারভার কি করছিল আপনাদের বিরুদ্ধে। আমরা তো পার্টিগতভাবে জানাবোই, আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে বলেছি আপনাদের অ্যাকশন নেওয়া উচিত। এইটা আপনাদের আমরা বারবার আপনাদের আমাদের প্রার্থীও বারবার বলেছে যে এই পশ্চিমবঙ্গ অন্যান্য প্রদেশের মতো নয়, আপনারা আপনাদের যে ভোটগুলো করান সেটার মতো নয়। এইখানে এরিয়া ডমিনেশন সেটা রিস্টোর করার জন্য, মানুষকে ভয়ভীত থেকে দূর করার জন্য, নিজেদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য আজ 7 দিন 8 দিন 10 দিন থেকে রুটমার্চ করতে হবে। সেই জন্যই আজকে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসা সত্ত্বেও আমরা পঞ্চায়েত ইলেকশনের দিকে বসিয়ে রেখেছে। কিন্তু আলটিমেটলি যেটা বুঝতে হবে, যেটা বারবার এই কেমোফ্লেজ করে দেয়, ইলেকশন কমিশন কিন্তু কাজ করে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন করে। সেই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যেরকম বললাম, একটু উদাহরণ দিন, এই রানাঘাটাই তৃণমূলের লোকজন আজকে বসে পড়ছে তাদের ব্যাচ গায়ে দিয়ে, কে তারা? অ্যাডমিনিস্ট্রেশনের লোক। তাহলে কোনটা তৃণমূল কোনটা পুলিশ বোঝা যাচ্ছে না। সুতরাং এটা ইলেকশন কমিশনকেও বুঝতে হবে যে কোনটা তৃণমূল আর কোনটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে হবে, সেই বুঝে স্টেপ নিতে হবে। সুমনদের কাছে আসবো। এই যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে ভোটারদের ওপর এবং বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলে, এবং এই বিষয়টা কোথাও না কোথাও বামেদেরকেও বলা হচ্ছে 34 বছর ধরে এই ট্র্যাডিশন চলে এসেছে, তাই এখনো পর্যন্ত চলছে। সুমনদা কি বলবেন এই বিষয়ে? না দেখুন, এটা আমি কিছু ক্ষেত্রে প্রীতমকে আমি সমর্থন করবো। সত্যি তো ভারতবর্ষে আর অন্যান্য জায়গায় ভোট হচ্ছে, এটা আমাদের একটা লজ্জা লাগছে। কারণ আমি তো শেষ পর্যন্ত আমি তো বাংলায় রাজনীতি করি, বাংলায় থাকি। আজকে যখন দেখতে হচ্ছে আমার বাংলাতে এই ধরনের ঘটনা, সত্যি লজ্জার ব্যাপার। দেখুন, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে, হয় কেন্দ্রীয় বাহিনী যদি প্রয়োজন বোধ করে লাঠিচার্জ করার পারমিশন কেন্দ্রীয় বাহিনী আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু আমি যেটা আবার বলছি, দেখুন আমাদের বারবার করে আমাদের বলছি, সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনকে নিয়ে। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে নির্বাচন কমিশন তার ভূমিকা সঠিকভাবে পালন করছে না। একাধিকবার গোটা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গে অবশ্যই একাধিকবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে, একাধিক জিনিস নিয়ে আমাদের অবজেকশন দেওয়া হয়েছে। কংগ্রেস, বাম, তৃণমূল তারা প্রত্যেকে বলছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, বিজেপি বলছে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। দেখুন, আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিই। লোকসভা নির্বাচনের প্রায় 41টা আসনে, লোকসভার 41টা আসনে নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। এমন ভোট কেন্দ্র আছে যেখানে মাত্র 41 আসনে 41টা ভোটে
ইন্ডিয়া জুড়ে প্রার্থী হেরে গেছে, নির্বাচন কমিশন এখনো তার কোনো মানে শর্ট আউট করতে পারেনি। আমরা বারবার করে বলছি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই শাসক দলের কথা মতো কাজ করছে, কারণ নির্বাচন কমিশনের নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কিন্তু একপেশে করে দেওয়া হয়েছে এই আমাদের এআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে। সুতরাং এটা আমাদের ভাবতেই হবে। আবার বলছি, নির্বাচন কমিশনের এটা খুব ভালো লাগলো প্রীতম স্বীকার করছে, নির্বাচন কমিশনের আরো সক্রিয় হওয়া উচিত। দরকার হলে এই আইন মানে একটা নতুন পদ্ধতি আনা উচিত, যেই পদ্ধতি শাসকদলকে কাছে নিয়ে কাজ হয় না। আপনি কি বলবেন? আমি একই কথা বলবো। কথা হচ্ছে যে আমাদের এখানে সন্ত্রাস রাজনীতিক সন্ত্রাস নতুন কথা নয় ঠিকই, কিন্তু এর একটা ব্যাপ্তি হয়েছে। কিন্তু এখানে ভোটারদের উপর যদি লাঠিচার্জ 34 বছর ধরে চলছে সন্ত্রাস। 34 কেন, বিজেপি কেন 34 বছরটাকে কমন ধরে নিন, ওটা কমন, ওই অঙ্কে কমন ধরতাম না আমরা, কমন ধরে নিন 34, ওটা আমরা শুনে শুনে অভ্যস্ত, ওটা কথা না। কথা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, কিন্তু ঘটনা হলো এটা হওয়া উচিত না। আমরা তো উপনির্বাচনে হেরেছি, কিন্তু ঘটনা আমাদের আমলে হেরেছি। আমি তার মধ্যে ইতিহাসের মধ্যেও গেলাম না। আমার কথা হলো যে এবারে নির্বাচনে কোনো তো পরিবর্তন হওয়ার কথা নয়। 4টে সিটেই যদি বিজেপি জেতে, বা 2টো সিটে বামপন্থীরা বা কংগ্রেস একটা সিটে জিতলো, বিজেপি একটা সিটে জিতলো, 2টো সিটে তৃণমূল জিতলো, বা 4টেই তৃণমূল জিতলো, তাতে তো বিরাট কিছু পরিবর্তন কিছু হবে না। তাহলে কেন এই ঘটনা ঘটছে? মানিকতলায় ঘটনা ঘটলো কেন? বেলেঘাটা 33 নম্বর ওয়ার্ডের ঘটনা, খালপাড়ের ঘটনা কেন ঘটছে? আপনার প্রতিনিধি মানিকতলা হাই স্কুলের সামনে দাঁড়িয়ে বললেন, কিন্তু তিনি বললেন রাজীব মজুমদার কিছু অভিযোগ করে। রাজীব মজুমদার সকাল থেকে আছে, আমার কাছে মেসেজ আছে, আমি এখানে তো দেখানোর ব্যাপার না, আমি এখানে দেখিয়ে দিতে পারি। পরপর মেসেজ এসছে, ইলেকশন কমিশনকে দিয়েছি, ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে, কোনো ব্যবস্থা নেই। আবার আরেক জায়গায় লাঠিচার্জ হচ্ছে ভোটারদের উপরে, আপনার প্রতিনিধি জানালেন রানাঘাটেই তো লাঠিচার্জ হয়েছে নাকি? রানাঘাটে লাঠিচার্জ হয়েছে। তাহলে এইভাবে সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে লাঠিচার্জ করে যারা ভোট দিতে আসছেন, এমনি সাধারণভাবে উপনির্বাচনে খুব বেশি ভোট পড়ে না, যেখানে ভোট দিতে আসে সেখানে তো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। নির্বাচন কমিশনার প্রশাসন যাদের পরিচালনা করছেন তারা, এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, আমি বলছি এরা সকলে হচ্ছে এই ঘটনাগুলোর জন্য দায়ী। পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটেছে, আরিজ আফতাব কোনো জবাব দিতে পারেনি। নির্বাচন কমিশনের কাছে আমরা গোটা ভারতবর্ষের নির্বাচন নিয়ে বলেছিলাম, সেই ব্যাপারে সুমন বলেছে, সেই ব্যাপারে আজও পর্যন্ত কোনো উত্তর আসেনি। আমার কথা হলো যে নির্বাচনী প্রক্রিয়ায় গণ্ডগোল। কালকে আরও একটা ঘটনা বললাম, কালকে আপনারা খবর নিন, আপনাদের তো চ্যানেল, আপনারা চারিদিকে খবর রাখেন, রাজস্থানের ভদ্রায় নির্বাচন বন্ধ করে দিতে হয়েছে, যা কোনোদিন হয়নি। রাজস্থানের ভদ্রা পৌরসভায় কংগ্রেস বামপন্থীরা সকলে মিলে ওখানে নির্বাচন বন্ধ করে দিতে হয়েছে। যে ঘটনা ভদ্রায় ঘটেছে, যেমন চণ্ডীগড়ের মতন ঘটনা ঘটছিল, নির্বাচন বন্ধ হয়েছে। আমার কথা হচ্ছে এই ঘটনাগুলো আরও বাড়বে যদি এখনই আমরা এই সম্পর্কে নির্দিষ্ট বিধি প্রণয়ন করে তাকে প্রয়োগ না করি। মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য উৎসাহিত করা দরকার, তার জায়গায় নিরুৎসাহিত করা হচ্ছে। কে যাবে বলুন তো? মারপিট দাঙ্গা হাঙ্গামা হলে পরে সাধারণ মানুষের কি বয়ে গেছে? একেবারে ফিরছি আলোচনায় আসবো। তবে এই যে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের আমরা জানাতে থাকবো। উপনির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।